চ্যানেল আই সংবাদ। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। এখনকার সংবাদ আয়োজন নিয়ে সাথে আছি মেহরুন্নেসা তাহমিনা। বিস্তারিত সংবাদ শুরু করব ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিয়ে। ভুটানের জন্য চট্টগ্রাম সহ দেশের যে কোনো বন্দর উন্মুক্ত করার ঘোষণা, শুল্কমুক্ত পণ্যের সুবিধা নিয়ে ঢাকা থিম্পু বাণিজ্য চুক্তি সই। কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ, আটক 4। বঙ্গবন্ধু সহ সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট। 21শে আগস্টের মামলায় সাবেক ডিআইজি সাইদ সহ 2 জনের জামিন নামঞ্জুর, হাইকোর্টের পর আপিল বিভাগেও আবেদন খারিজ। বিশেষ জামিনের মেয়াদ শেষ হলেই খালেদাকে বিদেশ নেওয়ার আবেদন, দাবি মানা না হলে কর্মসূচির ঘোষণা। এবং সাম্প্রতিক সময়ে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ IUCN বাংলাদেশের, দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি। এছাড়াও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বিশেষ সংবাদে যা থাকছে। কলম্বিয়ায় বৈদ্যুতিক হুইল চেয়ারে বিশেষ চাহিদা সম্পন্নদের বিনোদনের খবর। ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার সিমেন্ট শীট, সব সিজনেই ফিট। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম, এবার যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ভুটান বাংলাদেশের চট্টগ্রাম সহ যে কোনো বন্দর ব্যবহার করতে পারবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর ভুটানের বাজারে বাংলাদেশি বেশ কিছু পণ্য শুল্কমুক্ত সুবিধা পাবে। বাংলাদেশ এবং ভুটানের মধ্যে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি সই অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, ৭১-এর মহান মুক্তিযুদ্ধের সময় ভুটানের অবদান চিরস্মরণীয়। বঙ্গবন্ধু পরিবারের সঙ্গেও রয়েছে তাদের হৃদয়ের সম্পর্ক। সুমা ইসলামের রিপোর্ট। বাংলাদেশ ও ভুটানের সম্পর্ক ঐতিহাসিক, কারণ ১৯৭১-এ আজকের এই দিনটিতেই বাংলাদেশকে স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রথম স্বীকৃতি দিয়েছিল ভুটান। প্রথম স্বীকৃতি দিয়ে সেদিন যেমন পাশে ছিল, ঠিক তেমনি অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তির মাধ্যমে প্রথম দেশ হিসেবে আবারও প্রকৃত বন্ধুর পরিচয় রাখল ভুটান। এটি বিশ্বের কোনো দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম পিটিএ চুক্তি। ভুটানের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের সম্পর্কের মাঝে এই চুক্তিকে আরেকটি ঐতিহাসিক মাইল ফলক বলে উল্লেখ করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভুটানের প্রধানমন্ত্রী ডাক্তার লোটে শেরিং। The day we heard that Bhutan recognized Bangladesh, it was something, the feeling I cannot explain. It's very difficult to, get words. It is so stimulating. It is so encouraging. It is so joyful. Because that time we were just sitting on the floor because we have nothing in the house where we are captive, one-story building. But that day we forget all our sorrow and pain. We started laughing, shouting and crying. That I cannot forget. Now Joy, Rehana and myself, only we 3 survivors. So it is very, very auspicious day, very important day to us. প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মায়ের মতো আর বাংলাদেশকে নিজের দ্বিতীয় দেশ হিসাবে উল্লেখ করেন ভুটানের প্রধানমন্ত্রী। Thank you very much, Your Excellency, for your motherly affection to me personally and for the relation of the two countries. Personally, Bangladesh is always very close to my heart, and also I would like to convey our appreciation to you for successfully handling the pandemic and your country's economy side by side.
পিটিএ চুক্তির মাধ্যমে ভুটানের বাজারে বাংলাদেশের 110টি পণ্য এবং বাংলাদেশে ভুটানের 34টি পণ্য শুল্কমুক্ত বাজার সুবিধা পাবে। Bhutan can use the waterways, our waterways link already we have started. We are developing our Chilmari port, and Chilmari and Nanganj, Pangao is open to you. Not only that, our 3 ports, Chittagong, Mongla, Paira, any place Bhutan want, you can use it. I offer you to that. আগামীতে আরো 11টি দেশের সঙ্গে পিটিএ চুক্তি করবে বাংলাদেশ। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় 4 জনকে আটক করেছে পুলিশ। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে প্রথমে 2 জনকে আটক করার পর তাদের স্বীকারোক্তিতে আরও 2 জনকে আটক করা হয়। এদিকে বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। আলিমাল রাজি জানাচ্ছেন বিস্তারিত। গত শুক্রবার ভোর রাতে কুষ্টিয়ার 5 রাস্তার মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুর করে দুর্বৃত্তরা। ঘটনায় 4 জনকে আটক করে পুলিশ। বিকেলে কুষ্টিয়ার পুলিশ সুপারের কার্যালয়ে এই বিষয়ে সাংবাদিকদের জানান পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি ডক্টর খন্দকার মহিদুদ্দিন। যে 4 জন ধৃত হয়েছে, 2 জন এই একটি মাদ্রাসার এখানকারই ছাত্র হিসাবে তারা পরিচয় দিয়েছে এবং 2 জন ওই মাদ্রাসার শিক্ষক, যারা তাদেরকে এই কাজে এবং এই কাজ করে চলে যাওয়ার জন্য সহায়তা করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কোনো একজনের উস্কানির কারণে এসব ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত চলছে বলে জানান তিনি। অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টিকারীদের ছাড় দেবে না সরকার, জানান মন্ত্রী। প্রত্যক্ষ জড়িত ছিল তারা হলো আবু বকর নাহিদ এবং তাদের স্বীকারোক্তির মাধ্যমে যাদের নাম চলে আসছে তারা হলো আলামিন আর ইউসুফ, তাদেরকে আটক করা হয়েছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য সহ দেশের সব ভাস্কর্যের নিরাপত্তা চেয়ে হাইকোর্টে রিট করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। সুপ্রিম কোর্টের আইনজীবী উত্তম লাহিড়ীর পক্ষে রিট আবেদন করেন আইনজীবী নাহিদ সুলতানা জুথি। বঙ্গবন্ধুর যে ভাস্কর্য, সেই ভাস্কর্য এটা কিন্তু একটা স্বাধীনতার প্রতীক। কোর্ট থেকে আমরা একটা ডাইরেকশন চাচ্ছি, কালকে আমরা এটা মেনশন করব যে আমরা যত রাষ্ট্রের যত মনুমেন্ট আছে এটা রক্ষার জন্য সরকার যেন যথাযথ ব্যবস্থা গ্রহণ করে। বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনকে কেন্দ্র করে নৈরাজ্য প্রতিরোধের নির্দেশনা চাওয়া হয়েছে রিটে। আলিমাল রাজি, চ্যানেল আই। কুষ্টিয়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙচুরের ঘটনায় জড়িতদের ছাড় দেয়া হবে না বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতার প্রতিবাদে রাজধানী সহ সারা দেশে বিক্ষোভ হয়েছে। ওবায়দুল রশিদের রিপোর্ট। বেশ কিছুদিন ধরে স্বাধীনতার স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণের বিরোধিতা করছে একটি গোষ্ঠী। এরই মধ্যে শুক্রবার রাতে কুষ্টিয়ায় নির্মাণাধীন বঙ্গবন্ধুর ভাস্কর্যের ওপর আঘাত হানা হয়। এরপর থেকে জাতির পিতার ভাস্কর্যের বিরোধিতার বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়ে ওঠে। জাতির পিতার ভাস্কর্য ভাঙচুরের বিষয়ে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, বঙ্গবন্ধুর ভাস্কর্যকে অবমাননা করা মানে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধের ওপর আঘাত হানা। এ অপরাধ ক্ষমার অযোগ্য। সেখানে যারাই জড়িত থাক তাদের ভিডিও ফুটেজ আমাদের কাছে আছে। পুলিশ সে ব্যাপারে তদন্ত করছে। অপরাধী যারাই হোক তাদেরকে শাস্তি পেতেই হবে। দেশে লাখ লাখ কর্মী আজ ক্ষুব্ধ। আমরা কর্মীদের হৃদয়ের আবেগ অনুধাবন করি। আগেই বলেছি, বাংলাদেশ আওয়ামী লীগ আক্রমণ করে না, কিন্তু আক্রমণের শিকার হলে প্রতিরোধ গড়ে তুলতে এক বিন্দু পিছপা হয় না। আমি উগ্রবাদী গোষ্ঠীকে স্পষ্টভাবে বলতে চাই, আপনারা অনেক করেছেন, এনাফ ইজ এনাফ, এবার থামুন। জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভায় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জাতির পিতার অবমাননাকারীরা ছাড় পাবে না। ভাস্কর্য যদি তাদের কাছে অগ্রহণযোগ্য হয়, তাদের বাবার ছবি রাখাও তাদের কাছে গ্রহণযোগ্য হওয়া উচিত, নিজের ছবি রাখাও গ্রহণযোগ্য হওয়া উচিত। আর টেলিভিশনে ওনাদের চেহারা দেখানো গ্রহণযোগ্য নয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা যে নিজেদের পোস্ট দেন ভাস্কর্য বিরোধী, সেটিও গ্রহণযোগ্য নয় তাদেরই বক্তব্য অনুযায়ী। এই সমস্ত বক্তব্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করা যাবে না। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুরের প্রতিবাদে ধানমন্ডি ৩২ নম্বরে প্রতিবাদ মিছিল সমাবেশ করেছে মহিলা আওয়ামী লীগ। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বঙ্গবন্ধু এভিনিউয়ে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে স্বেচ্ছাসেবক লীগ, যুবলীগ। প্রতিবাদ সমাবেশ ও মিছিল করেছে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ। বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার সাথে জড়িতদের শাস্তির আওতায় আনার দাবি জানিয়েছে আশিক্কিনী আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ সহ বিভিন্ন সংগঠন। আমাদের বাংলাদেশে আমরা কখনোই দেখি নাই, শুনে নাই যে কারো পাত্র ভেঙে চুরে ফেলে। ওবায়দুল রশিদ, চ্যানেল আই, ঢাকা। কুষ্টিয়ায় বিএনপি অফিসে ভাঙচুরের ঘটনায় নিন্দা জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এসব ষড়যন্ত্রের গভীর নীল নকশা। জাতীয় প্রেস ক্লাবে স্বৈরাচার পতন ও গণতন্ত্র মুক্তি দিবস উপলক্ষে আলোচনায় মির্জা ফখরুল বলেন, দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আন্দোলন চলছে। কুষ্টিয়ার ঘটনা প্রসঙ্গে বলেন, ক্ষমতায় টিকে থাকতে সব ধরনের অপকর্ম করছে এই সরকার। এটা একটা গভীর চক্রান্তের নীল নকশার একটা অংশ। বাংলাদেশে তারা আবার অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়। বাংলাদেশে তারা আজকে আবারও উদরপিণ্ডি বুদর গাড়ে চাপিয়ে গণতন্ত্রের সৈনিকদেরকে তারা পেছনে ফেলে দিতে চায়। সেটা আপনারা তৈরি করছেন আপনাদেরকে ক্ষমতায় টিকে থাকবার জন্য। যেন আপনারা ক্ষমতায় টিকে থাকতে পারেন তার জন্য যত রকমের সমস্ত অপকর্ম আপনারা করে চলেছেন। 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সাবেক ডিআইজি খান সাইদ হাসান ও সাবেক ডিসি ওবায়দুর রহমান খানের জামিন আবেদন খারিজ করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানিয়েছেন, আসামিরা মামলার শুরু থেকে পলাতক ছিলেন, পরে আত্মসমর্পণ করে রায় বাতিল ও জামিন চেয়ে আবেদন করেন। হাইকোর্ট রুল জারি করলেও জামিন আবেদন খারিজ করে দেন। এর বিরুদ্ধে আবেদন করলে তা খারিজ করে ওই আদেশ দেন আপিল বিভাগ। বিচারিক আদালতের রায়ে বলা হয়েছে, আসামি সাবেক ডিআইজি খান সাইদ হাসান ও সাবেক ডিসি ওবায়দুর রহমান খান 21শে আগস্ট হামলার ঘটনার আলামত নষ্ট করেন, পুলিশকে ভুল নির্দেশনা দেন। এরই মধ্যে এই মামলার পেপার বুক হাইকোর্টে পৌঁছেছে, ফলে মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিল হাইকোর্টে শুনানির অপেক্ষায় আছে। 2004-এর 21শে আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 19 জনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছিলেন বিশেষ ট্রাইব্যুনাল। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশও দেন আদালত। 49 আসামির মধ্যে বাকি 11 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। 28/1/2019 তারিখে সারেন্ডার করে এবং ওখানে তারা জামিন চায় এবং আদালত হাইকোর্ট বিভাগ সেটাকে শুনে 9ই মার্চ 2020 তারিখে তারা তাদের জামিনকে ক্যান্সেল করে। ওই ক্যান্সেলেশনের এগেইনস্টে তারা হাইকোর্টে আবার আসে এবং সেখানে জামিন প্রার্থনা করে এবং হাইকোর্ট বিভাগ এই জামিন তাদের সেটা নামঞ্জুর করে। করোনা ভাইরাসের রোববার দুপুর পর্যন্ত 24 ঘন্টায় 31 জনের মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট মৃত্যু 6,838 জন। মৃত্যুর হার 1.43%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2,552 জন। এ পর্যন্ত মোট সুস্থ 3,95,960 জন। সুস্থতার হার 82.92%। 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,315 এবং পরীক্ষা হয়েছে 13,218। এই সময় শনাক্ত 1,666 এবং মোট আক্রান্ত হয়েছেন 4,77,545 জন। শনাক্তের হার 12.60। বেগম খালেদা জিয়ার আইনজীবীরা মনে করছেন, তার বিশেষ জামিনের মেয়াদ 2021 সালের 24শে মার্চ শেষ হলেই পরিবার তাকে বিদেশ নেয়ার আবেদন করতে পারে। এই আবেদন মানা না হলে কর্মসূচি দেয়া হবে বলে জানিয়েছেন বিএনপি নেতারা। রাহুল রায় রিপোর্ট। করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী সাধারণ ছুটি শুরু হওয়ার আগের দিন 25 মার্চ
বিশেষ বিবেচনায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারাদণ্ড স্থগিত করে সরকার। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে গুলশানের নিজ বাসভবনে চলে আসেন তিনি। শর্ত সাপেক্ষে সেখানে অবস্থান করছেন বেগম জিয়া। এর আগেও বিএনপি চেয়ারপারসনের দেশের বাইরে চিকিৎসার দাবি জানানো তার চিকিৎসকরা এখনো মনে করছেন দেশে তার সঠিক চিকিৎসা সম্ভব নয়। পৃথিবীর বেশ অনেক ভালো ভালো সেন্টার আছে যেখানে রিউমাটয়েড আর্থ্রাইটিস বলেন এবং অন্যান্য কোমরবিডিটিস আছে, সেগুলোর চিকিৎসা করার সুন্দর ব্যবস্থা রয়েছে এবং সত্যিকার অর্থে মডার্ন ট্রিটমেন্ট দেওয়া, মডার্ন থেরাপি দেওয়ার সব ব্যবস্থা আছে। সেই সমস্ত সেন্টারে ওনার চিকিৎসা অবশ্যই প্রয়োজন। 25 সেপ্টেম্বর 6 মাস পূর্ণ হওয়ায় বিএনপি চেয়ারপারসনের কারাদণ্ড স্থগিতের মেয়াদ আরও 6 মাস বাড়ানো হয়েছে। তার আইনজীবীরা মনে করছেন সে সময় পার হলেই হয়তো পরিবার তাকে বিদেশে নেওয়ার আবেদন করবেন। পরিবার প্রথম আবেদন করেছে মানবিক কারণে তার মুক্তির জন্য, সরকার সেটাকে বিবেচনা করেছে। মুক্তির মেয়াদ শেষ হয়ে যাচ্ছিল, তখন তিনি আবার আবেদন করলেন তার পরিবার। তখন সরকার বিদেশের চিকিৎসার অনুমতির ব্যাপারে সরকার কিছু বলে নাই, কিন্তু তার মুক্তির সময়কাল বর্ধিত করে দিয়েছেন। সুতরাং আগামীবার যখন আবার দরখাস্ত দিবে এই সময় অতিবাহিত হওয়ার পরে, তখন সরকারের কাছে আবার হয়তো বলবে যে ওনার শারীরিক অবস্থার অবনতি হয়েছে, অতএব ওনার চিকিৎসার জন্য বিদেশে যাওয়া জরুরি। দলের নীতি নির্ধারণীরা আবেদন মানা না হলে কর্মসূচির কথা না বললেও মধ্যম সারির নেতারা সেজন্য প্রস্তুত বলে জানালেন। চিকিৎসার ব্যাপারে তো সেটা ওনার একান্ত নিজস্ব সিদ্ধান্ত, ওনার পরিবারের সিদ্ধান্ত, এবং সেই সিদ্ধান্ত অনুসারে ওনারা তো কথা বলেছেন, কথা বলছেন, সেটা ওনাদের একেবারেই নিজস্ব সিদ্ধান্ত। চিকিৎসা তো আর দলের সিদ্ধান্ত হতে পারে না, এটা তো ওনার নিজের সিদ্ধান্ত, ওনার পরিবারের সিদ্ধান্ত, এবং সেই অনুযায়ী ওনারা চেষ্টা করছেন। একটা সুনির্দিষ্ট সিদ্ধান্ত যেভাবেই আসে না কেন, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্য যে কোনো পদক্ষেপ আমাদের নেওয়া দরকার, তার জন্য আমরা অবশ্যই রেডি আছি। নেত্রীর এই মৌলিক অধিকার, এটাকে ছিনিয়ে আনার জন্য আমরা তার জন্য প্রস্তুত আছি। 2018 সালের 8 ফেব্রুয়ারি দুর্নীতির দায়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে 5 বছরের সাজা দেওয়া হয়। রাহুল রায়, চ্যানেল আই, ঢাকা। এবারের প্রসঙ্গ বিজয়ের মাস ডিসেম্বর। স্বাধীন বাংলাদেশের জন্য যেমন রণাঙ্গনে যুদ্ধ চালিয়ে যেতে হয়েছে, তেমনি কূটনৈতিকভাবেও অর্জন করতে হয়েছে আন্তর্জাতিক সমর্থন। ভুটান ও ভারতের দেয়া স্বীকৃতি সাড়া ফেলে আন্তর্জাতিক অঙ্গনে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ওই স্বীকৃতি আরও দেশের সমর্থন আদায়ে ভূমিকা রেখেছিল। ৭১-এর ঘটনাবহুল ডিসেম্বর নিয়ে জানাচ্ছেন নীলাদ্রি শেখর। স্বাধীনতার জন্য যুদ্ধ তখন তুঙ্গে। 6 ডিসেম্বর থেকেই পাকিস্তানি বাহিনী ঢাকা ও সমুদ্র উপকূলবর্তী অঞ্চলের দিকে পেছাতে থাকে। তাদের পরাস্ত করে এগিয়ে যেতে থাকে বাংলাদেশ ভারত যৌথ বাহিনী। এমন সংকটে স্বাধীন বাংলাদেশের জন্য প্রথম কূটনৈতিক স্বীকৃতি নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতে সাড়া ফেলে দেয় বন্ধুরাষ্ট্র ভুটান। এরপর রাষ্ট্র হিসাবে বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি দেয় ভারত। পাল্টে যেতে থাকে অনেক হিসেব নিকেশ। ভারতের স্বাধীন যে স্বীকৃতি বাংলাদেশের স্বাধীন রাষ্ট্র হিসেবে বা ভুটানের, এটি একটি বড় ট্রিগার, যার মাধ্যমে আমরা একদিকে যেমন যুদ্ধের ময়দানে আমাদের শত্রুকে পরাজিত করতে পেরেছি দ্রুত, তাদের মনোবল ভেঙে দেওয়া হয়েছে। কূটনৈতিক অঙ্গনে যারা পাকিস্তানের পক্ষ নিয়ে নানা ধরনের কনস্পিরেসি বা প্রোপাগান্ডা করছিল, এক ধরনের যে চেষ্টা, সেটাকেও আরো ব্যর্থ করা হয়েছে। বিজয় লাভের পর থেকে আমরা দেখেছি যে জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে অধিকাংশ ইউরোপীয় ইউনিয়ন এবং অস্ট্রেলিয়া, গ্রেট ব্রিটেন আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। ফলে আমি মনে করি যে এই স্বীকৃতি, অর্থাৎ ভুটান এবং ভারতের যে স্বীকৃতি, আমাদের আন্তর্জাতিক স্বীকৃতি পেতে অনেক সহযোগিতা করেছে এবং এটা একটা মোমেন্টাম, গতি লাভ করেছে। পাকিস্তানের পরাজয় ঠেকাতে সোভিয়েত ইউনিয়নের উপর তীব্র কূটনৈতিক চাপ। মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আন্তর্জাতিক মহলে জানতে চাওয়া হয় জর্দান ও সৌদি আরব থেকে পাকিস্তানে সমরাস্ত্র পাঠানোর আইনি কোনো বাধা আছে কিনা। মার্কিন প্রেসিডেন্ট নিক্সন এক বার্তায় জানান, পাকিস্তানের অখণ্ডতা রক্ষার জন্য সোভিয়েত ইউনিয়ন যদি ভারতকে সামরিকভাবে নিষ্ক্রিয় না করে, তবে পরবর্তী মাসে মার্কিন রুশ শীর্ষ বৈঠক বাতিল করা হবে। কূটনৈতিক চাপের মুখেও বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে অটল থাকে সোভিয়েত ইউনিয়ন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। এবার রয়েছে আই স্পোর্টস।
খেলাধুলা সব আপডেট নিয়ে আই স্পোর্টসে আছেন আদিল আহমেদ শান, আমরা যাচ্ছি তার কাছে। আদিল। ধন্যবাদ তাহমিনা আমাকে আই স্পোর্টসে সুযোগ করে দেওয়ার জন্য। আর দর্শক আপনাদেরকেও স্বাগত জানাচ্ছি। প্রায় 9 মাস পর ক্রিকেটে ফিরছেন মাশরাফি বিন মুর্তজা। আয়োজনের শুরুতে থাকছে তারই খবর। অবশেষে লড়াইতে মাশরাফি বিন মুর্তজাকে পেয়েছে সাকিব মাহমুদুল্লাহর জেমকন খুলনা। বঙ্গবন্ধু টি-20 কাপে খুলনার জার্সিতে দেখা যাবে বাংলাদেশ দলের সাবেক অধিনায়ককে। করোনা নেগেটিভ সনদ পেলেই সোমবার দলের সঙ্গে যোগ দেবেন মাশরাফি। বিস্তারিত দেখুন রিপোর্টে। বঙ্গবন্ধু টি-20 কাপে জেমকন খুলনার জার্সিতে দেখা যাবে মাশরাফি বিন মুর্তজাকে। বিসিবিতে 3 দলের লটারিতে নড়াইল এক্সপ্রেসকে নিজেদের করে নেয় খুলনা। 9 মাস আগে শেষ 6 মার্চ জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডেতে খেলেছিলেন মাশরাফি। বিসিবি প্রেসিডেন্টস কাপেও দেখা যায়নি তাকে। ইনজুরি কাটিয়ে 10 দিন হলো অনুশীলনে ফিরেছেন ম্যাশ। নভেম্বরে প্লেয়ার ড্রাফটে কোনো দল টানতে না পারলেও আসরের মাঝ পথে 3 দল বেক্সিমকো ঢাকা, ফরচুন বরিশাল ও জেমকন খুলনার আবেদনের পরিপ্রেক্ষিতে লটারির আয়োজন করে বিসিবি। স্বচ্ছতা এবং ক্ল্যারিটির জন্য আমাদের এটা করতে হয়েছে, সেজন্য লটারিটা করা। যে যার নাম তারা নিজেরা দেখে নিয়েছে এবং তারা নিজেরা কাগজটা ড্রপ করেছে এবং সবার সামনে থেকে আমি ভেরি নিউট্রালি ইম্পার্শিয়ালি আমি এটা কাজটা করেছি। আপনার সবার সামনে আমি একটা নাম উঠিয়েছে, জেমকন তারা মাশরাফিকে পেয়েছে। তারকা ক্রিকেটার সাকিব মাহমুদুল্লাহর পর এবার মাশরাফিকে পেয়ে উচ্ছ্বসিত টিম খুলনা। আমরা মাশরাফিকে পেয়ে আমরা খুবই খুশি, কারণ প্রথম থেকেই মাশরাফির মতো একটা নাম আমাদের দলের সাথে থাকুক এটা আমরা চাচ্ছিলাম এবং লাকিলি লটারিতে ওনার নাম এসছে। একেবারে তারুণ্য নির্ভর বরিশাল দল নিয়ে শুরু থেকেই শঙ্কা ছিল। 5 ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পেয়েছে তামিম ইকবালের দল। আগামী মাসে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে টিম বাংলাদেশ। সে নিয়েও নিজের প্রত্যাশার কথা জানিয়েছেন ক্যাপ্টেন তামিম। ওয়েস্ট ইন্ডিজ যদি আসে বাংলাদেশে অবশ্যই ভালো হবে। ইন্টারন্যাশনাল ক্রিকেট বাংলাদেশে ফিরবে, আর ওটা আসতেও তো আমার মনে হয় কিছু সময় বাকি আছে। এই টুর্নামেন্টের পর হয়তো বা আমরা সপ্তাহ 10 দিনের মতো একটা ব্রেক পাবো, তারপরে হয়তো বা ট্রেনিং শুরু হবে। তো ইনশাল্লাহ ওই সময় এটা নিয়ে চিন্তাধারা আলোচনা করব। সব ঠিক থাকলে জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে ঢাকায় আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। আদিল আহমেদ শান, চ্যানেল আই, ঢাকা। ক্রিকেটের আরো খবর। দ্বিতীয় টি-20তে স্বাগতিক অস্ট্রেলিয়াকে 6 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে ভারত। সিডনিতে টস হেরে ব্যাটিংয়ে নেমে ম্যাথিউ ওয়ার্ডের ব্যক্তিগত 58 এবং স্টিফেন স্মিথের 46 রানে অস্ট্রেলিয়ার টিম টোটাল দাঁড়ায় 5 উইকেটে 194 রান। জবাবে শিখর ধাওয়ানের 50, কোহলির 40 এবং হার্দিক পান্ডিয়ার অপরাজিত 42 রানে সহজ জয় পায় ভারত। সিরিজের তৃতীয় ও শেষ টি-20 হবে 8 ডিসেম্বর। Hits it really high and massive! This ball. Pen! Oh! Enormous hit! That's gone. And it's gone. Will not get that. Hardik Pandya wins the game with an enormous 6. Oh, he's a freak. ওদিকে হ্যামিল্টন টেস্টে একদিন বাকি থাকতেই জয় নিশ্চিত করেছে নিউজিল্যান্ড। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে ইনিংস ও 134 রানে হারিয়ে 2 ম্যাচের সিরিজে 1-0 লিড নিয়েছে স্বাগতিকরা। সেডেন পার্কে ফলোয়ানে পড়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে আগের দিনের সংগ্রহ 6 উইকেটে 196 রান নিয়ে মাঠে নামে ক্যারিবীয়রা। আগের দিন 80 রানে অপরাজিত থাকা জার্মান ব্ল্যাক উইড এদিন কিছুক্ষণের মধ্যেই সেঞ্চুরি পেয়ে যান, কিন্তু ওয়াগনারের বোলিং দাপটে 247 রান তুলতেই অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট 11 ডিসেম্বর। Boldham straight through. That's it. That's an emphatic way to close out. এবারে ফুটবল। বিশ্বকাপ বাছাই পর্বে ই গ্রুপে কাতারের বিপক্ষে ম্যাচ শেষে দোহা থেকে দেশে ফিরেছে বাংলাদেশ ফুটবল দল। ভোর 4টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে লাল সবুজরা। ঢাকায় ফেরার আগে দোহাতেই ফুটবলার এবং কোচিং স্টাফদের আরেকবার কোভিড টেস্ট করানো হয়। বিমানবন্দরে গোলকিপার আনিসুর রহমান জিকো জানান, ভবিষ্যতে জাতীয় দলে নিয়মিত হতে চান তিনি। কাতার ওয়ার্ল্ড কাপ খেলবে এটা আমরা সবাই জানি, তো ওই টিমের ওইরকম টিমের সাথে সবসময় খেলা কিন্তু পসিবল না। তো এটা নিজের বেস্টটা দেওয়ার ট্রাই করছি। এই ম্যাচের যে ভুল ত্রুটিগুলো ছিল এগুলো আমি সামনে আরো ভালো করে ট্রাই করি। আমি ন্যাশনাল টিমে কন্টিনিউ করতেছি লং টাইম, যেমন আমিনুল ভাই যেরকম। দর্শক, এই ছিল আই স্পোর্টসে। আপনাদেরকে আবারও ফিরিয়ে নিয়ে যাচ্ছি তাহমিনার কাছে মূল সংবাদে।
আদিল, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হয়ে খেলাধুলার সবশেষ তথ্য জানিয়ে দেওয়ার জন্য। এবার যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সাম্প্রতিক সময়ে হাতি মানুষ দ্বন্দ্ব বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে ব্যাপক ভিত্তিক পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছে IUECN বাংলাদেশ। সংগঠনটির জাতীয় কমিটির সভায় জাতীয় নদী রক্ষা কমিশন আইনে দখলদারদের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রাখার দাবি জানানো হয়েছে। সৌমিক আহমেদের রিপোর্ট। আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ IUCN বাংলাদেশের জাতীয় কমিটির আলোচনায় যুগোপযোগী ও কার্যকর আইন প্রণয়নে নীতি নির্ধারণী পর্যায়কে সহায়তা করতে জাতীয় নদী রক্ষা কমিশন আইন 2020 এর খসড়া নিয়ে আলোচনা করেন সদস্যরা। শাস্তিটা এত লঘু করে দেওয়া হচ্ছে যে সামান্য একটু টাকা দিয়ে ছেড়ে দেওয়া, অথচ দ্য ফ্যাক্ট দ্যাট দিস ইজ দ্য ক্রিমিনাল অ্যাক্ট, যে এটা কিন্তু একটি অপরাধ এবং তাকে 5-10 বছর জেল দেওয়া যায়। নদী রক্ষা কমিশনের কার্যাবলীগুলো দেখতে হবে, মানে আমরা যা ওর কাজ চাই আমাদের ভাষায় ওই কাজগুলো এসেছে কিনা। আরেকটা হচ্ছে আমাদের দেখতে হবে তার নিয়োগ এবং তার অপসারণ, এইগুলো দেখতে হবে। আরেকটা হচ্ছে নদী রক্ষা কমিশন যে কাজ করবে তার কাজে স্বচ্ছতা এবং তার কাজে জনগণের অংশগ্রহণের সুযোগ কোথায়। আমি অনুরোধ করব একটা রোড ম্যাপ তৈরি করা বা একটা ক্যালেন্ডার অফ ইভেন্টস তৈরি করা। আমাদের সবাইকেই আমাদের জায়গার থেকেই এগিয়ে আসতে হবে, আইনটা যাতে সুন্দরভাবে ইনশোর হয় সেটা দেখতে হলেও আমাদের পাবলিক সাপোর্ট লাগবে। পোস্ট 2020 গ্লোবাল বায়োডাইভার্সিটি ফ্রেমওয়ার্ককে টার্গেট করে ওয়ান হেলথ অ্যাপ্রোচকে সামনে নিয়ে এসে লিভিং ইন হারমোনি উইথ নেচার, সেই জায়গায় আমরা এশিয়া অঞ্চলের যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে মেম্বার্সরা যেমন আছে তেমনি আমাদের 6টা কমিশন আছে। এই এক্সপার্ট দিয়ে নিয়ে বাংলাদেশকে কেন্দ্র করে এটা কাজ করতে চাই। হাতি সুরক্ষায় করিডোর রক্ষা ও বনায়নের পরামর্শ দেন বিশেষজ্ঞরা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পের জন্য 40টার মতো হাতি আটকে আছে, তাতে হাতি মানুষের দ্বন্দ্ব বাড়ছে। আলটিমেটলি কিন্তু হাতি বেশি মারা পড়ছে, আবার মানুষও মারা পড়ছে। তো এইটা নিয়ে একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান দরকার। হাতির নিরাপদ আবাসস্থল তৈরি করতে হবে, কারণ আসলে তো আমাদের নানা কারণে কিন্তু আমরা কিন্তু বন উজাড় করে ফেলছি এবং যার কারণে হাতি কিন্তু চলে আসছে লোকালয়ে, পাশাপাশি হাতির সংখ্যাও কমে যাচ্ছে। তো হাতিকে যদি সুরক্ষা দিতে হয় তাহলে কিন্তু আমাদের বনায়নের বিকল্প নেই এবং ওদের খাদ্যের ব্যবস্থা করতে হবে। প্রকৃতিজন ফাউন্ডেশন নানা ফোরামে কিন্তু এই পানির ব্যাপার, নদীর ব্যাপার তুলে ধরছে, পলিউশনের ব্যাপার তুলে ধরছে। আমরাও কিন্তু অনেকগুলো এর মধ্যে ওয়েবিনারে আপনার প্রোগ্রাম করেছি নদী রক্ষা কমিশনের সাথে, নদী নিয়ে যারা কাজ করছে তাদের সাথে, এবং সেই জায়গাগুলোতে কিন্তু আমরাও নাড়া দিচ্ছি। এবং আমরা যদি অ্যাক্টিভলি কিছু না করি তাহলে কিন্তু রেজাল্ট ওই একই থেকে যাবে, কিন্তু আগেও যা ছিল এখনই তাই হবে, এখানে আলোচনাই হবে। কিন্তু জলবায়ু পরিবর্তন রোধে বাংলাদেশকে অগ্রগামী ভূমিকায় রাখার প্রত্যয় জানানো হয় জাতীয় কমিটির সভায়। ধারা বা মুভমেন্ট। সৌমিক আহমেদ, চ্যানেল আই, ঢাকা। সংবাদে এই সঙ্গে আমরা নিয়ে নিচ্ছি অশোক লীল্যান্ড ইফাদটস বিরতি, এবং বিরতির পর আরো যা থাকছে। ভারতে নিজেদের ভ্যাকসিনের অনুমোদন চেয়েছে ফাইজার। করোনার টিকা গ্রহণ করতে যাচ্ছেন ব্রিটেনের রানী এলিজাবেথ। বাবা স্ট্যাচু আগে লাইফ বয়, তারপর আদর। দেখো এখানে ভাইরাস থাকতে পারে যা যেতে পারে আমার কাছ থেকে তোমার কাছে, তারপর অসুখ তো আগে। 365 দিন রাজনীতি হয়, 365 সেকেন্ড রাজনীতি নয়। প্রথম চিঠি পেয়েছিলেন, কোনোদিন কেউ একটা ছত্র লিখেনি। একটা বয়সে ছিল যে সব মেয়েকেই ভালো লাগতো। মা বলতো নামাজ পড়বা না, খাওয়া নেই। বাবা বাসায় এটা মনে করলে আমাদের গলার সাউন্ড কমে যেত। পুরুষ কাউন্সিলর বা অন্য কেউ যদি দাঁড়াতেন তাহলে কিন্তু এটা এরকম হতো না। এই দেশে যদি শিক্ষা দীক্ষা দিয়ে বড় করা না যায়, আপনার ওই বন্ধুকে কি চিঠি লেখাবার জন্য কিছু দেওয়া লেগেছে? টিপস খাওয়াইছেন? আমার গলা ভালো না, কিন্তু যখন আমি পারফরমেন্স করি তখন ভালো হয়ে যায়। যাত্রার প্রতি আমার একটি টান ছিল। আমার সালামি ছিল কিন্তু আটানা চাটানা উঠে দিই তো বিরাট ব্যাপার। শহীদুল আলম সাচ্চুর উপস্থাপনায় রাজনীতি নয় দেখবেন প্রতিদিন সন্ধ্যা 6:45 শুধুমাত্র চ্যানেল আইতে।
ক্রাইম স্টোরি সিজন 2 শীঘ্রই আসছে চ্যানেল আয়ের পর্দায়। দেশ বিদেশের রান্না দেখবেন প্রতি বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা 6:20 শুধুমাত্র চ্যানেল আইতে। মাহবুদ, আমার বউ যেন আমার মেনে নেয় মাহবুদ। মাওলা, আমরা যেন কোনোদিন কেউ কারো অবাধ্য না হই মাওলা। এ মাওলা, আমরা যেন দুজন মারা গেলে একসঙ্গে মারা যাই, তারে ছাড়া আমি থাকতে পারবো না, আমার ছাড়া সে থাকতে পারবে না মাহবুদ। আমি তোমাকে আবার বিয়ে করতে চাই। মোস্তফা সরোয়ার ফারুকীর রচনা ও পরিচালনায় ধারাবাহিক নাটক 420। এই মাথার তো মাথা ভাই তামা করে ফেলবো ভাই। কালকে যে ঘটনা হয়েছে, আমার কর্মীদের আমার মনে হয়েছে এক একজন রয়্যাল বেঙ্গল টাইগার। ধারাবাহিক নাটক 420 দেখবেন প্রতি সোম থেকে বৃহস্পতিবার রাত 7:50 শুধুমাত্র চ্যানেল আইতে। ভিতর নিতে জনপদ আয়োজন, চাতকের পিপাসা মিটে জল প্রয়োজন। হাত বাড়ালে পাবে নয়তো বহুদূর, সুখে দুঃখে আমাদের অচিন্ত 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 ধারাবাহিক নাটক গ্রামের নাম অচিন্তপুর দেখবেন প্রতি রবি সোম।